হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আপগ্রেড এডুকেশন। আপগ্রেড এডুকেশনে সবাইকে স্বাগত। এখন আমরা পরিবেশ ও ইতিহাসের অষ্টম শ্রেণীর কম্পাইলেশন মডেল অ্যাক্টিভিটি টাস্ক করে নেব। পূর্ণমান আছে 50। প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত প্রশ্নগুলো করব, তোমরা দেখো। একের আছে স্তম্ভ, একেরটা দেখো আব ও আব। দুয়ে আছে সাহানুকার, তিনে আছে দাদন, চারে আছে রায়ত। আব ও আব হবে আমাদের বেআইনি কর। সাহুকার হবে মহাজন। তিনেরটা দাদন হবে, দাদন হচ্ছে আমাদের অগ্রিম অর্থ। এবং চারেরটা রায়ত হবে কৃষক। রায়তর মানে হচ্ছে কৃষক। অর্থাৎ আমাদের আবহাওয়া হবে বেআইনি কর, সাহুকার হবে মহাজন, দাদন হবে অগ্রিম অর্থ, আর রায়ত হবে কৃষক। এই হবে আমাদের উত্তর। দুয়ের দাগের এখানে বলেছে কিছু বিদ্রোহের নাম এবং কিছু নেতার নাম জিজ্ঞাসা করেছে, তার সাথে একটা করে কারণ। দেখে নাও উত্তরটা। প্রথমে আছে নীল বিদ্রোহ, তারপর বারাসাত বিদ্রোহ, তারপর সাঁওতাল বিদ্রোহ, তারপর মুন্ডা বিদ্রোহ। উত্তরটা আমরা দেখে নেব। দেখো দুয়ের দাগের প্রশ্নগুলোর উত্তর দেখে নাও। বিদ্রোহ, প্রথমে নীল বিদ্রোহ। নীল বিদ্রোহের একজন নেতার নাম হবে বিশ্বনাথ সর্দার। নীল বিদ্রোহের একটি কারণ হচ্ছে নীল চাষ একরকম জোর করে করাতো, অর্থাৎ ব্রিটিশরা নীল চাষ খুব জোর করেই করাতো। নীল চাষ করার জন্য দমন পীড়নও করা হতো, তাই চাষিরা বিদ্রোহ শুরু করে। 2 নম্বরে আছে বারাসাত বিদ্রোহ। নেতার নাম হবে মীর নিসার আলী, ডাকনাম তিতুমির। কারণ কি, ভারতবর্ষ থেকে ইংরেজদের বিতাড়িত করা, যে বাঁশের কেল্লা তৈরি করেছিল সেই তিতুমির। তারপর সাঁওতাল বিদ্রোহ, নেতার নাম সিধু কানহু। কারণ কি হবে, ঔপনিবেশিক শাসক জমিদার, ইজারাদার ও মহাজনদের শোষণের বিরুদ্ধে, অর্থাৎ খুব শোষণ করতো তখনকার যে চাষি ছিল, সাঁওতাল চাষিরা, তাদের ওপর। তারপর দেখো মুন্ডা বিদ্রোহ, বিরসা মুন্ডা। নেতার নাম হবে বিরসা মুন্ডা। কারণ কি, জমি দখলের বিরুদ্ধে জমিদার, মহাজন আর খ্রিস্টান মিশনারি ও ঔপনিবেশিক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। এই হবে উত্তর। তারপরে দেখো তিনের দাগের সত্য মিথ্যা নির্ণয় করো। তিনের একেরটা 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক জারি করেন নাট্যাভিয়ান নিয়ন্ত্রণ আইন, এটা একদম সত্যি। তারপর দুয়েরটা 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত হয়, এটাও একদম সত্য। পাঞ্জাবের লালা লাজপত রায় এর নেতৃত্বে শিবাজি উৎসব চালু হয়, এটা কাটা। লালা লাজপত রায় শিবাজি উৎসব চালু করে না, চালু করে বাল গঙ্গাধর তিলক। তারপর চারেরটা সাঁওতালরা ঔপনিবেশিক শাসকের শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, এটাও সত্য। চারের দাগের সঠিক উত্তর বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। চারের দাগের একেরটা 1717 খ্রিস্টাব্দে ড্যাশকে বাংলার নাজিম পদ দেওয়া হয়, এখানে উত্তর হবে মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ। 2 নম্বর প্রশ্ন, 1722 খ্রিস্টাব্দে ড্যাশ এর নেতৃত্বে অযোধ্যা এবং স্বশাসিত অঞ্চলের শক্তি হিসেবে গড়ে ওঠে সাদাত খান, উত্তর হবে সাদাত খান। তারপর চারের তিনেরটা 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন নিজাম উল মুলক। চারেরটা দেখো 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন জারি করেন লর্ড লিটন। পর পাঁচের দাগের প্রশ্নগুলো দেখো, 4-5টি বাক্যে উত্তর দাও। পাঁচের একেরটা কে কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন। পাঁচের দুয়েরটা ব্যাপটিস্ট মিশন শিক্ষার প্রসারে কেমন ভূমিকা পালন করেছিল। তিনেরটা পণ্ডিতা রমাবাই কেন স্মরণীয়। পাঁচের 4 ইয়ং বেঙ্গল দলের 2টি সীমাবদ্ধতার উল্লেখ করো। পাঁচের 5 ইলবার্ট বিলকে নিয়ে কেন বিতর্কের সূচনা হয়েছিল। দেখো উত্তরগুলো আমরা দেখে নেব পরপর। দেখো 1 নম্বর প্রশ্নের উত্তর হবে কোম্পানির প্রশাসনের অধীনে আমলাতন্ত্রকে সঠিক সংগঠিত করার উদ্দেশ্যে লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস
অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন। ভারতের ব্রিটিশ শাসন প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্য ছিল লর্ড কর্নওয়ালিসের। তার ধারণা ছিল উপযুক্ত বেতন না পাওয়ার ফলেই কোম্পানির কর্মচারীরা সততা ও দক্ষতার সঙ্গে কাজ করে না। ফলে কর্নওয়ালিস আইন জারি করে কোম্পানি প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ব্যবসা ও কোনো রকম উপহার নেওয়া বন্ধ করে দেন। তার পাশাপাশি চাকরির মেয়াদের ভিত্তিতে সিভিল সার্ভেন্টদের পদোন্নতির ব্যবস্থা চালু করেন কর্নওয়ালিস। অবশ্যই প্রশাসনের কর্মচারীদের বেতনও বাড়িয়ে দেন তিনি। এই হবে উত্তর। দুয়ের প্রশ্ন, ব্যাপটিস্ট মিশন শিক্ষার প্রসারে কী ভূমিকা পালন করেছিল? দেখো উত্তরটা এখান থেকে হবে 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের পাশাপাশি শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন স্থাপন করা হয়েছিল। শ্রীরামপুরে মিশনারিরা ব্রিটিশ কোম্পানির তরফে শিক্ষা বিস্তারের বিভিন্ন উদ্যোগে সামিল হন। নিজেদের মুদ্রণ যন্ত্র বসিয়ে তারা বাংলা ভাষায় বিভিন্ন লেখা ছাপাতে শুরু করেন। শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম কেরি। তিনি ভারতীয় মহাকাব্যগুলি ইংরেজি ভাষায় অনুবাদ করেন। তাছাড়া বাইবেলের একটি অংশকে বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করেছিলেন কেরি। 1778 খ্রিস্টাব্দে হালেদের লেখা বাংলা ব্যাকরণ বিষয়ক বইটিকেও সম্পাদনা করে প্রকাশ করেছিলেন কেরি। এ হবে উত্তর। 3 নম্বর প্রশ্ন ছিল পণ্ডিতা রমাবাঈ কেন স্মরণীয়? দেখো উত্তরটা এখানে আছে 19 শতকের নারী শিক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু নারীও উদ্যোগী হয়েছিলেন। এদের মধ্যে পশ্চিম ভারতে পণ্ডিতা রমাবাঈ, মাদ্রাজে ভগিনী শুভলক্ষ্মী ও বাংলায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বিশেষ উল্লেখযোগ্য। অর্থাৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বিশেষ উল্লেখযোগ্য। 19 শতকের দ্বিতীয় ভাগে ব্রিটিশ প্রশাসন মেয়েদের শিক্ষার আওতায় আনার জন্য বিভিন্ন অনুদান ও বৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছিল। তার ফলে নারী শিক্ষার কিছুটা বিকাশ ঘটে। পণ্ডিতা রমাবাঈ ছিলেন ব্রাহ্মণ পরিবারের মেয়ে। প্রাচীন ভারতীয় শাস্ত্র বিষয়ে তার পড়াশোনা ছিল। সমস্ত সামাজিক বাধা নস্যাৎ করে তিনি এক শূদ্রকে বিয়ে করেন। পরে বিধবা অবস্থায় নিজের মেয়েকে নিয়ে ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি পড়ান রমাবাঈ। বিধবা মহিলাদের জন্য তিনি একটি আশ্রম তৈরি করেছিলেন। তবে রমাবাঈয়ের উদ্যোগে রক্ষণশীলদের অনেকেই সমালোচনা করেছিল। এটুকু লিখলেই হবে। তারপরে 4 প্রশ্নটা নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল দলের দুটি সীমাবদ্ধতা। দেখো এখানে অনেকগুলি সীমাবদ্ধতা আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে উপযুক্ত নেতৃত্বের অভাব। ডিরোজিও অল্প বয়সে তো মারা যান। অল্প বয়সে ডিরোজিও মৃত্যুর পর নব্যবঙ্গ গোষ্ঠীর আন্দোলন ধীরে ধীরে স্তিমিত হয়ে যায়। উপযুক্ত নেতৃত্ব দেওয়ার মতো নেতার অভাবে গোষ্ঠীর সদস্যরা বিচ্ছিন্ন হয়ে পড়ে ও আন্দোলন স্তব্ধ হয়ে যায়। তারপরে দ্বিতীয়, উপযুক্ত কর্মসূচির অভাব। সমাজের বৃহত্তর অংশকে প্রভাবিত করার মতো কর্মসূচি নব্যবঙ্গ গোষ্ঠীর ছিল না। তাদের অতি উচ্ছ্বাস হিন্দু সম্প্রদায়ের মনে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করে। এছাড়া আরও পয়েন্ট আছে, তোমরা লিখতে পারো। শহর কেন্দ্রিক আন্দোলন, অর্থাৎ নব্যবঙ্গ গোষ্ঠীর আন্দোলন ছিল ইংরেজি শিক্ষিত শহরের তরুণদের মধ্যেই সীমাবদ্ধ। সাধারণ মানুষের মধ্যে এই আন্দোলন কোনো প্রভাব পড়েনি। এগুলো লিখলেই হবে। তার পরের প্রশ্ন, ইলবার্ট বিলকে নিয়ে কেন বিতর্কের সৃষ্টি হয়েছিল? দেখো উত্তরটা এখানে হবে কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসাম্য দূর করার চেষ্টা করেন। তার প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া। এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করে। শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে ওই বিল প্রত্যাহার করা হয়। বিল প্রত্যাহার হলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন। উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। ভারত সভার আন্দোলনের জেরে ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচার করার অধিকার পায়। এ হবে উত্তর। তারপরে পরের কোশ্চেন দেখো, জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ঔপনিবেশিক প্রশাসন কি কি ব্যবস্থা গ্রহণ করেছিল? দেখো এর উত্তরটা একটু লেন্দি হবে, অর্থাৎ একটু বড় হবে, তার কারণ জমি জরিপের একটা ভাগ এবং রাজস্ব নির্ণয়ের বেশ কয়েকটা পয়েন্ট এখানে আছে। জমি জরিপের দেখো,
ভারতে ঔপনিবেশিক প্রশাসন রাজস্ব ব্যবস্থা বিষয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল। তার মধ্যে জমি জরিপ করা ও তার ভিত্তিতে রাজস্ব নির্ণয় করা প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ ছিল। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর বাংলার নতুন নবাব মির্জাফরের ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা থেকে কুলপি পর্যন্ত 24টি পরগনার জমিদারি পায়। তখন রবার্ট ক্লাইভ নতুন জমিদারি মাপজোকের জন্য একদল জমি জরিপের খোঁজ করতে থাকেন। অবশেষে 1760 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কল্যান্ড নতুন 24 পরগনার জমি জরিপের কাজ শুরু করেন। তবে কাজ শেষ হওয়ার আগেই ফ্রাঙ্কল্যান্ড মারা যান। তার কাজ শেষ করেন হগ ক্যামেরন। বাংলার নদীপথগুলি জরিপ করে রেনেল মোট 16টি মানচিত্র তৈরি করেছিলেন। সেই আমলের বাংলার নদী গতিপথের মানচিত্র বানানো হলো। বক্সার যুদ্ধ অর্থাৎ 1764 খ্রিস্টাব্দের পর ও দেওয়ানির অধিকার পাওয়ার ফলে ক্রমেই বাংলার জমি জরিপ করে রাজস্ব নির্ণয় বিষয়ে কোম্পানি তৎপর হয়ে ওঠে। 1770 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে কম্ট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ নামের একটি কমিটি গঠন করা হয়। তাছাড়া আরও একটা আলাদা রেভিনিউ বোর্ড তৈরি করা হলো, তার নাম কমিটি অফ রেভিনিউ। 1786 খ্রিস্টাব্দে কমিটি অফ রেভিনিউকে নতুন করে সাজিয়ে তার নাম দেওয়া হয় বোর্ড অফ রেভিনিউ। সেই থেকে ওই নতুন বোর্ড অফ রেভিনিউয়ে রাজস্ব সংক্রান্ত বিষয় দেখাশোনা করতে থাকে। তারপরে দেখো রাজস্ব যে ব্যবস্থা বা রাজস্ব গ্রহণ করার কয়েকটা ব্যবস্থা তারা করেছিল, সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কিছু হবে ইজারাদারি বন্দোবস্ত, 5 সালা বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত, তারপর চিরস্থায়ী বন্দোবস্ত, এছাড়া মহলবাড়ি, রায়তোয়ারি, এই বন্দোবস্তগুলো হবে। এগুলো একটা দুটো পয়েন্ট করে লিখে দিলেই হবে। দেখে নেওয়া যাক পয়েন্টগুলো। দেখো, রায়তোয়ারি বন্দোবস্তের বৈশিষ্ট্য, একটা দুটো করে বৈশিষ্ট্য লিখলেই হবে, কারণ প্রশ্নটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। এই ব্যবস্থায় রায়ত বা কৃষক, রায়ত অর্থাৎ কৃষকদের সঙ্গে সরকারের সরাসরি রাজস্ব প্রদানের ব্যবস্থা ছিল। এছাড়া এই ব্যবস্থা রায়ত জমির মালিক হতো না, অর্থাৎ কৃষকরা জমির মালিক হতো না। নির্দিষ্ট খাজনা দেওয়ার বিনিময়ে 20 বা 30 বছরের জন্য জমি ভোগ করার অধিকার পেত সে। তারপর দেখো মহলবাড়ি বন্দোবস্তর বৈশিষ্ট্য। মহলবাড়ি বন্দোবস্তে একটি অঞ্চলের রাজস্ব নির্ধারণ করে গ্রামবাসীদের মধ্যে নির্দিষ্ট করে দেওয়া হতো। এছাড়া জমি জরিপ করে জমির উৎপাদন ক্ষমতা অনুসারে রাজস্ব নির্ধারিত হতো। এতে রাজস্বের হার ছিল উৎপন্ন ফসলের 2/3, অর্থাৎ 2/3। এছাড়া আর একটা পয়েন্ট লিখতে হবে, চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্য, দু একটা পয়েন্ট লিখতে হবে। জমিদাররা বংশানুক্রমিকভাবে জমির উত্তরাধিকারী স্বত্ব ভোগ করতে পারত। বিনিময়ে জমিদারকে নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে সরকারি কোষাগারে ভূমি রাজস্ব জমা দিতে হতো। 2 নম্বর পয়েন্ট, ভূমি রাজস্বের হার নির্দিষ্ট এবং স্থির থাকত। খরা, বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়েও রাজস্ব মকুব করা হতো না, অর্থাৎ যতটা রাজস্ব ঠিক ততটাই দিতে হবে, খরা বন্যা যাই হোক না কেন। এই হবে উত্তর। তারপরে দেখো 6 দাগের 2 প্রশ্ন, সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? উত্তরটা প্রথম থেকেই হবে, ঔপনিবেশিক শাসনের অধীনে ভারতীয় অর্থনীতির চরিত্রের প্রসঙ্গটি মূলত 3টি বিষয়কে ঘিরে বিতর্ক তৈরি করেছিল, যেগুলি হলো সম্পদ নির্গমন, অবশিল্পায়ন ও দেশীয় জনগণের দারিদ্র্য। এই 3টি বিষয়কে ঘিরে দেশীয় বুদ্ধিজীবীদের তরফে ঔপনিবেশিক সরকারের সমালোচনা করা হয়। বলা হতে থাকে, পলাশির যুদ্ধের পরবর্তী পর্যায়ে ব্রিটিশ কোম্পানি ভারতের সম্পদকে ব্রিটেনের স্বার্থে ব্যবহার ও ব্রিটেনে স্থানান্তরিত করে চলেছে। পাশাপাশি অসম শিল্প বাণিজ্য ও শুল্কনীতি ভারতের শিল্প ও কারিগরি ব্যবস্থাকে ধ্বংস করে ফেলে। অতএব এই দুইয়ের ফলে অবশ্যম্ভাবী হয়ে পড়ে দারিদ্র্য ও দুর্ভিক্ষ। বলা বাহুল্য, এই বক্তব্যগুলিকে যুক্তি ও তথ্য পরিসংখ্যান দিয়ে হাজির করা হয়েছিল। উপনিবেশ হিসেবে ভারতের সম্পদকে ব্রিটেনে নানাভাবে স্থানান্তরিত করা হতো, তার প্রতিদানে অবশ্য ভারতে অর্থনৈতিক উন্নয়ন হতো না। এইভাবে দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকেই সম্পদের বহির্গমন বলে উল্লেখ করা হতো। সম্পদের এই বহির্গমন ভারতে ব্রিটিশ শাসনের একটি লক্ষণীয় বৈশিষ্ট্য। বস্তুত সুলতানি ও মুঘল আমলেও দেশের জনগণের থেকে রাজস্ব আদায় করে শাসন ব্যয় চালানো হতো, কিন্তু তার ফলে দেশীয় কৃষি ও বাণিজ্য ভেঙে পড়েনি বা বন্ধ হয়ে যায়নি। এর অন্যতম কারণ সুলতানি ও মুঘল শাসকেরা ভারতীয় উপমহাদেশেই স্থায়ীভাবে থাকতেন, অন্য কোনো দেশের প্রতি তাদের আনুগত্য ছিল না। এদিক থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বারবারই
বরাবরই কোম্পানি ও সর্বোপরি ব্রিটেনের স্বার্থের কথা মাথায় রেখে কাজ করত, ফলে তাদের কাজের যাবতীয় উদ্দেশ্য ছিল ভারতের অর্থনীতিকে ব্রিটেনের প্রয়োজনে ব্যবহার করা, আর তার জন্য আবশ্যক ছিল ভারতের অর্থ ও সম্পদ ব্রিটেনে স্থানান্তরিত করা। 1840 খ্রিস্টাব্দে এক ব্রিটিশ আধিকারিকের বক্তব্য থেকে জানা যায় যে ভারত থেকে বছরে 2-3 কোটি স্টার্লিং মূল্যের সম্পদ ব্রিটেনে যেত, যদিও তার বিনিময়ে ভারত সামান্য দামের কিছু যুদ্ধ সরঞ্জাম ছাড়া কিছুই পেত না। বাস্তবে ভারতে সম্পদ বহির্গমনের ক্ষেত্রে ব্রিটিশ শাসন স্পঞ্জের মতো কাজ করত। ভারত থেকে সম্পদ শুষে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হতো। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধেও সম্পদ নির্গমন চলেছিল। বস্তুত ওই শতক শেষ হওয়ার সময় ভারতীয় জাতীয় আয়ের 6% এবং জাতীয় সঞ্চয়ের 1/3 সম্পদ নির্গত হয়ে যেত। হিসাবে দেখা গেছে ওই কালপর্বে ব্রিটেনের জাতীয় আয়ের 2% ছিল ভারত থেকে নির্গত সম্পদ। এই হবে উত্তর। 6 দাগের শেষ প্রশ্ন, 20 শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা কয়েকটি গুপ্ত সমিতির পরিচয় দাও। এখানে দেখো কয়েকটি গুপ্ত সমিতির নাম হচ্ছে অনুশীলন সমিতি, যুগান্তর ইত্যাদি গুপ্ত সমিতি বিংশ শতকে অর্থাৎ 20 শতকে প্রতিষ্ঠিত হয়। দেখো কিছু পয়েন্ট এখানে শুরুতে লিখতে হবে। বিপ্লবী গুপ্ত সমিতি গড়ে ওঠার কারণ। 1 নম্বর পয়েন্ট, প্রতিবাদ প্রতিক্রিয়া। ইংরেজ সরকার ভারতীয়দের স্বায়ত্তশাসন লাভের অযোগ্য এবং পৌরুষহীন জাতি বলে বর্ণনা করে। এর প্রতিবাদ ও প্রতিক্রিয়ায় দেশের বিভিন্ন স্থানে শরীরচর্চার জন্য সমিতি গড়ে ওঠে। এই সমিতিগুলিতে বিপ্লবী কার্যক্রম যোগ হয়। আন্তর্জাতিক প্রভাব। ইটালির কার্বোনারি সমিতি ও রাশিয়ার নিহিলিস্টদের কার্যকলাপ এদেশের যুব সমাজকে প্রভাবিত করেছিল। ভগিনী নিবেদিতা এই কাজে সাহায্য করেন। স্বদেশীদের ব্যর্থতা। স্বদেশী আন্দোলন ব্যর্থ হলে ইংরেজ কর্মচারীদের হত্যার মাধ্যমে সরকারকে আতঙ্কিত করবার জন্য অস্ত্রের রাজনীতি শুরু হয়। এই সমস্ত কারণের ফলশ্রুতিতে বিংশ শতকের প্রথম দিকে বাংলার বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে ওঠে। এছাড়া কিছু পয়েন্ট লিখতে হবে, দেখে নাও। সমিতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল অনুশীলন সমিতি। সেই অনুশীলন সমিতির লক্ষ্যগুলো কী কী ছিল দেখে নাও। বাংলার বিপ্লবী আন্দোলনের ইতিহাসে অনুশীলন সমিতির ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। এই সমিতির লক্ষ্য ছিল বিভিন্ন রকমের শরীরচর্চা, যেমন ব্যায়াম, লাঠি চালানো, সাঁতার, অস্ত্র শিক্ষার মধ্য দিয়ে বাংলার ছাত্র যুব সমাজের মধ্যে ক্ষাত্র শক্তির বিকাশ ঘটানো। 2 নম্বর পয়েন্ট, ব্রিটিশ দমনপীড়ন থেকে বাংলার মানুষকে রক্ষা করতে বিপ্লবীদের মধ্যে বিপ্লববাদের প্রসার ঘটানো ছিল অনুশীলন সমিতির অন্যতম উদ্দেশ্য। এছাড়া 3 নম্বর পয়েন্ট দেখো, বোমা তৈরির পদ্ধতি বা আগ্নেয়াস্ত্রের ব্যবহার সম্পর্কে বিপ্লবীদের শিক্ষিত করে তোলা এবং ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ইত্যাদি। এই সব পয়েন্টগুলো লিখতে হবে, তাহলে উত্তরটা শেষ হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা চালিয়ে যাও।